শহরের এক সাইকো কিলার একের পর এক বাচ্চা কিডন্যাপ করছে। এভাবে রিদম নামের এই মেয়েটির বাচ্চাকে যখন কিডন্যাপ করা হয় তখন সে ঘুণাক্ষরও টের পায় না যে ঠিক 6 বছর পর আবারও তার বাচ্চাটি ফিরে আসবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি ধরনের প্যাটার্ন? কিডন্যাপাররা কেন 6 বছর পর তার বাচ্চাকে ফেরত দিল? বিশ্বাস করো, এই মুভির লাস্টের রহস্যটা যখন তুমি জানতে পারবে তখন যেন মানুষের প্রতি তোমার সব বিশ্বাস উঠে যাবে। এখন এই পুরো রহস্য জানাতে আজ নিয়ে এলাম পেঙ্গুইন মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুটা হয় একটা গভীর কালো জঙ্গলে, যেখানে ছোট্ট এই বাচ্চাটাকে দেখা যায় উদ্দেশ্যহীনভাবে হেঁটে যেতে। দেখে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে ওই জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই তার প্রিয় কুকুর সাইরাস ক্রমাগত বার্কিং করতে থাকে তাকে ওই জায়গা থেকে ফেরানোর জন্য। কিন্তু বাচ্চাটা তবুও তার ডাক ইগনোর করে হেঁটে যায় সেই গা ছমছমে জঙ্গলের গভীরে। এভাবে কিছু দূর হাঁটার পর সে পৌঁছে যায় একটা রহস্যময় স্ট্যাচুর সামনে। আর ঠিক তখনই সেই স্ট্যাচুর আড়াল থেকে বেরিয়ে আসে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা এক অদ্ভুত ব্যক্তি। প্রথম দেখাতে মনে হতে পারে ছেলেটাকে হয়তো সে কোনো নতুন ম্যাজিক ট্রিক্স দেখাবে, কিন্তু পরক্ষণেই তার হাতের ধারালো কুড়াল দেখে বুঝতে বাকি থাকে না যে সামনে কি ঘটতে চলেছে। হ্যাঁ, তুমি একদম ঠিকই ধরেছ। সেই লোকটা তার কুড়ালের আঘাতে ওই বাচ্চাটাকে নির্মমভাবে কেটে কুচি কুচি করে দেয়। আর এরপর পরে সে তার লাশটা একটা ব্যাগে ভরে ডুবিয়ে দেয় পাশের গভীর লেকে। ঠিক এমনই বিভৎস এক স্বপ্ন দেখে প্রচন্ড চিৎকারে ঘুম ভাঙে রিদমের। চোখ খুলে সে দেখতে পায় স্বপ্নের মতোই ঠিক তার পাশে কুকুর সাইরাস ডাকাডাকি করছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রিদম তার ফোন হাতে তুলে ইনবক্স চেক করে। সেখানে দেখা যায় তার বর্তমান স্বামী গৌতম বেশ লম্বা একটা ভয়েস মেল দিয়ে রেখেছে। গৌতম সেখানে বলে, হাই ঋতু, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমার পাশে থাকতে না পেরে আমার খুব খারাপ লাগছে। তবে সে আরো জানায় যে কালকেই সে কাজ শেষে বাড়ি ফিরে আসবে। রিদমের একা লাগলে সে যেন তার বেস্ট ফ্রেন্ড ভাবনা কিংবা আবিকে বাসায় ডেকে নেয়। এছাড়াও সে ভয়েস মেলে রিদমকে মনে করিয়ে দেয় যে ঠিক 3:30টার সময় হসপিটালে যেতে, কেননা রিদম এখন 7 মাসের অন্তঃসত্ত্বা একজন অসুস্থ মহিলা। এভাবেই ঠিক সময় মতন রিদম পৌঁছে যায় তাদের শহরের ওই হসপিটালে। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এক মা তার মেয়েকে নিয়ে ইমার্জেন্সিতে খুব কান্নাকাটি করতে করতে ছুটে আসছে। ওই মহিলাটি ডাক্তারের উদ্দেশ্যে চিৎকার করে বলছে, প্লিজ আমার মেয়েকে বাঁচান। আসলে ওই মেয়েটি ভয়ানক কোনো কারণে সেদিন সুইসাইড করার চেষ্টা করেছিল। আর এই মর্মান্তিক সিনটা দেখে রিদমের মনের ভিতরে এক অজানা ট্রমা ভর করতে থাকে, কারণ আজ থেকে ঠিক 6 বছর আগে তার সাথে ঘটেছিল এক অভিশপ্ত ঘটনা। ওই অতীতের ঘটনা আজও তাকে রাতের বেলায় প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। এবার সেই ভয়ঙ্কর অতীত জানতে আমাদের সিন চলে যায় 6 বছর আগের এক ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখতে পাই রিদম তার প্রথম স্বামী রাঘুর সাথে বেশ সুখেই সংসার করছে। সে তার 2 বছরের ছোট্ট ছেলে অজয়কে অত্যন্ত আদরের সাথে পেঙ্গুইনের একটা অদ্ভুত রূপকথার গল্প শোনাচ্ছিল। গল্পটা ছিল একটা মা পেঙ্গুইন আর তার ছোট্ট ছানাকে নিয়ে। মা পেঙ্গুইন কিভাবে তার ছোট্ট ছানাকে হাঙর আর কুমিরের হাত থেকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকি নিয়েছিল সেটা খুব সুন্দর করে সে বোঝাচ্ছিল। কিন্তু গল্পটা শেষ হওয়ার আগেই রাঘু তাড়াহুড়ো করে ওই রুমে ঢুকে পড়ে। সে বেশ হতাশ গলায় বলে, তোমার বান্ধবী ভাবনার বাবা হঠাৎ করেই মারা গেছেন। এই কথা শুনে তিনজন আর দেরি না করে দ্রুত ভাবনার বাসায় উপস্থিত হয়। সেখানে কান্নাকাটি আর মানুষের ভিড়ের মাঝে রিদম তার বান্ধবী ভাবনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর রিদম পিছনে ফিরে খেয়াল করে যে তার ছোট্ট ছেলে অজয় কোথাও নেই। এই বিষয়টা বোঝার সাথে সাথেই তার বুকের ভেতরে এক অজানা আতঙ্ক জেগে ওঠে। সে পাগলের মতন সারা বাড়ি তন্ন তন্ন করে ওই বাচ্চাটাকে খুঁজতে থাকে। তার এই দিশাহারা অবস্থা দেখে রাঘু উল্টো তাকে খুব বাজেভাবে দোষারোপ শুরু করে দেয়। রাঘু রেগে গিয়ে বলে, তুমি ওকে হারিয়ে ফেলেছো, এই সব কিছুর জন্য তুমি দায়ী। তবে সবার এই তীব্র আতঙ্কের মাঝেই হঠাৎ দেখা যায় অজয় আসলে খেলতে খেলতে তাদের গাড়ির ভিতরে গিয়ে বসে আছে। রিদম দৌড়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে অঝরে কান্নাকাটি করতে থাকে। সে ছেলেকে প্রমিস করে বলে যে সরি অজয়, আর আমি তোমাকে কখনো একা ছাড়বো না। আর ঠিক সেই মুহূর্তে নার্সের ডাকে রিদমের অতীতের সেই ঘোর ভেঙে যায়। যাই হোক, মুভির দৃশ্য আবারও বর্তমানে চলে আসলে দেখা যায় রিদম একটা ছোট্ট বাচ্চাকে দেখছে, আর সেই বাচ্চাটা তার সাথে লুকোচুরি খেলছে। রিদম
রিদমও কিছুটা আনমনা হয়ে তার সাথে বেশ আনন্দে এই খেলায় যোগ দেয়। কিন্তু হঠাৎ করে সেই বাচ্চাটা আর উকি ঝুঁকি না দিলে সে হসপিটালের নির্জন দেওয়ালের পাশে চলে আসে। কিন্তু ঠিক তখনই বাচ্চাটার মা তাকে উদ্দেশ্য করে বলে, দেওয়ালের ওই পাশে যেও না, ওখানে ভূত আছে। আসলে দেওয়ালের ঠিক পিছনে বিশাল বড় একটা মৌমাছির চাক ছিল। এখন রিদম সেই চাকটা দেখার সাথে সাথেই তার পুরাতন এক ট্রমার কারণে মারাত্মক প্যানিক অ্যাটাকের শিকার হয়। সে প্রচুর ভয়ে ঘামতে ঘামতে ওই ফ্লোরের উপরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে রিদমের জ্ঞান ফেরার পর ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখেছে পেটের ভিতরের বাচ্চাটা ভয় একদম নড়াচড়া বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি কিছুটা কন্ট্রোলে আসলে সে রিদমকে প্রচুর বকা দেয়। ডক্টর তাকে বলে, তুমি তো জানোই যে তোমার পোকামাকড় দেখলে কতটা ভয় লাগে, তাহলে ওখানে কেন গেলে? আসলে তার এই ভয়ের পিছনে একটা বিশাল ডার্ক সাইকোলজি কাজ করে। রিদম আসলে পোকামাকড় বা মাছিকে মৃত্যুর ভয়ঙ্কর প্রতীক হিসেবে ভেবে নেয়, আর এই ট্রমা তাকে ভেতর থেকে ধীরে ধীরে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই ডাক্তার তাকে কড়াভাবে সাবধান করে দিয়ে বলে যে তোমার অতীতকে মনে করায় এমন সব জায়গা, বিশেষ করে ওই লেকটা থেকে সবসময় দূরে থাকবে। এখন লেক বলতে কি বোঝানো হচ্ছে সেটাই আমরা মুভির পরের সিনে দেখতে পাই। আর এখানে আমরা যা দেখি তাতে পুরোপুরি অবাক হতে হয়, কেননা ডাক্তারের এত শক্ত বারণ সত্ত্বেও রিদম সোজা শহরে না গিয়ে ওই লেকের পথে ড্রাইভ করতে থাকে। একটু পরেই তাকে দেখা যায় সে লেকের পাড়ে একদম একা একা বসে আছে। এরপর তার ব্যাগের ভিতর থেকে হঠাৎ করে হারিয়ে যাওয়া নিখোঁজ সন্তানের একটা পুরাতন পোস্টার বেরিয়ে আসে। আর সেই পোস্টারটা দেখে রিদমের দুই চোখ বেয়ে অঝরে পানি পড়তে শুরু করে। এখন প্রশ্ন হলো, কেন রিদম নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই লেকের কাছে ফিরে গেল? আসলে এটা জানতে হলে আমাদেরকে এক অভিশপ্ত দিনের কথা মনে করতে হবে। আসলে রিদম যে স্বপ্নটা দেখে সেটা কিন্তু স্বপ্ন ছিল না, বরং তার ছেলে অজয় 6 বছর আগে সত্যি সত্যি হারিয়ে গিয়েছিল এক ভয়ানক জঙ্গলে। স্কুল থেকে অজয়কে আনতে গিয়ে সে জানতে পারে এক ভয়ানক তথ্য। অজয়ের এক ছোট্ট ক্লাসমেট তাকে বলে যে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা এক আঙ্কেল ছাতা হাতে দাঁড়িয়েছিল, আর অজয় তার বাঁশির সুর শুনে জঙ্গলের দিকে চলে গেছে। এই কথা শোনার পর রিদম পাগলের মতন ওই জঙ্গলে ছুটে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পুলিশ শুধু অজয়ের রক্তমাখা জ্যাকেট উদ্ধার করতে পারে। অফিসার তখন রিদমকে হতাশ গলায় জানায়, আই এম সরি, আপনার ছেলে হয়তো আর বেঁচে নেই। অফিসারের ওই কথা শুনে রিদম চিৎকার করে বলে, না, আমার অজয় বেঁচে আছে। সে নিজের ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কেননা একজন মায়ের কাছে তার সন্তানের মৃত্যু মেনে নেওয়ার মতন ভয়ঙ্কর শাস্তি আর কিছুই হতে পারে না। এভাবেই সেই ভয়ানক স্মৃতি ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় রিদম তা টেরই পায় না। কিন্তু ঠিক তখনই জঙ্গল থেকে এক অজানা লোক দ্রুত তার গাড়ির সামনে এসে পড়ে। লোকটা হাঁপাতে হাঁপাতে বলে যে আমি ওই মিসিং বাচ্চাটাকে দেখেছি। এই কথা শুনে রিদম রীতিমতো চমকে ওঠে, কিন্তু সে কিছু জিজ্ঞেস করার আগে ঘন কুয়াশার ভিতর থেকে সেই চার্লি চ্যাপলিনের মাস্ক পরা লোকটা বেরিয়ে আসে। লোকটা তখন রিদমকে সতর্ক করে দিয়ে বলে, তুমি এখান থেকে পালাও, আমি ওর একটা ছবি তুলেছি। এরপর রিদম দৌড়ে বড় একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সে নিজের চোখে দেখতে পায় যে ওই সিরিয়াল কিলার লোকটাকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করছে। এই বিভৎস দৃশ্য দেখে রিদম তাড়াহুড়ো করে নিজের গাড়ি তুলতে গেলে তার হাত থেকে চাবি পড়ে যায়। ফলে সে কোনো মতে চাবি কুড়িয়ে নিয়ে গাড়িটা আবার স্টার্ট দিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে আসে। এরপর সে সোজা চেকপোস্টে গিয়ে অফিসারদেরকে জানায় যে স্যার, জলদি লেকের কাছে যান, ওখানে একজন খুন হয়েছে। সে আরো জানায় যে ওই লোকটা হয়তো তার হারিয়ে যাওয়া ছেলে অজয়কে দেখেছে। কিন্তু অফিসার তাকে অবাক করে দিয়ে বলে, শহরে আঞ্জানা নামের এক 8 বছরের একটা বাচ্চা মেয়ে আজ নিখোঁজ হয়েছে। ইতিমধ্যে পুলিশদের ওয়াকিটকিতে খবর আসে যে লেকের ধারে রেস্ট ইন পিস লেখা একটা ফুলের তোড়া পাওয়া গেছে, আর সেখানে তাজা মাংস আর নারী ভুঁড়ির উপরে মাছি ভনভন করছে। এই ভয়ানক খবর শুনে রিদম আর এক মুহূর্ত অপেক্ষা না করে আবারও সে লেকের দিকে যায়, কারণ সে খুব ভালো করেই জানে যে এই খুনির কাছে হয়তো তার ছেলের খোঁজ পাওয়া যাবে। যাই হোক, লেকের দিকে যাওয়ার সময় রিদমের স্বামী গৌতম তাকে কল করে ফিরে আসতে বলে, কিন্তু রিদম জেদ ধরে বলে যে আজ সে তার ছেলেকে নিয়েই ফিরবে। আর ভাগ্যক্রমে ঠিক তখনই গভীর জঙ্গলের ভিতর থেকে একটা ছেলে দৌড়ে এসে তার গাড়ির সামনে পড়ে। রিদম গাড়ি থেকে নেমে ছেলেটার কাছে যায় আর তার মুখের উপর থেকে চুল সরিয়ে দেয়। এবার সে অবাক হয়ে দেখে যে এই ছেলেটার কেউই নয়, বরং তার হারিয়ে যাওয়া কলিজার টুকরো অজয়। অবশেষে দীর্ঘ 6 বছর পর অজয়কে ফিরে পেয়ে সে শক্ত করে জড়িয়ে কাঁদতে থাকে।
কিন্তু ঠিক তখনই বনের ভিতরে দেখা যায় গ্লাভস পরা সেই কিডন্যাপার দূর থেকে তাদের দিকে নজর রাখছে। এবার অজয়কে দ্রুত হসপিটালে ভর্তি করা হলে এখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। এই ছেলেটা কেমন যেন এক অদ্ভুত আচরণ করছে, আর এটা দেখে উপস্থিত সবাই রীতিমতো অবাক হয়ে যায়। তখন ডাক্তার ডেভিড অজয়কে চেক আপ করে বলে যে ওর ডান পায়ের গোড়ালির হাড় একদম ক্ষয়ে গেছে, মনে হয় মরিচা ধরা শিকল দিয়ে ওকে বেঁধে রাখা হতো। শুধু তাই নয়, অন্ধকার রুমে থাকার কারণে অজয়ের গায়ের রং ফ্যাকাশে হলুদ হয়ে গেছে এবং তার নখের ভিতরে কাঠের গুঁড়ো পাওয়া গেছে। ডক্টর আরও জানায়, এত বছর ধরে তার উপরে পাশবিক অত্যাচার করা হলেও সে এখন একটু কাঁদছে না বা ভয় পাচ্ছে না। আসলে অজয় কারোর সাথে কোনো কথাই বলছে না এবং সে নার্সদের তাকে স্পর্শ করতে দিচ্ছে না। এই সব দেখে ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলে যে ওর সাথে এমন কাজ করেছে সে আসলে একটা মানুষরূপী পশু। এখন নিজের সন্তানকে ফেরত পেলেও তার এমন ভয়ানক অবস্থা দেখে রিদমের বুকটা একদম ফেটে যেতে থাকে। সে বুঝতে পারে যে এই 6টা বছর তার ছেলের উপরে কতটা নরকীয় নির্যাতন চালানো হয়েছে। এদিকে অজয়ের আসল বাবা রঘু হসপিটালে এসে অজয়কে জড়িয়ে ধরে চুমু খেলেও অজয় একদম পাথরের মতন চুপ থাকে। তার এই অস্বাভাবিক নীরবতা দেখে রাঘু পুলিশকে জিজ্ঞেস করে যে আসলে এটা অজয় কিনা। তখন পুলিশ জানায় যে ইতিমধ্যে তারা ডিএনএ টেস্ট করে কনফার্ম হয়েছে যে এটাই অজয়। তখন এসআই রিদমকে বলে যে এই কিডন্যাপারকে ধরতে হলে আগে আঞ্জানাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ সেই মেয়েটা যে কিছুদিন আগে কিডন্যাপ হয়েছে। আর আঞ্জানাকে খুঁজতে হলে অজয়ের বয়ান লাগবে, কেননা আঞ্জানাকেও হয়তো ঠিক সেখানেই রাখা হয়েছে যেখানে অজয়কে রাখা হতো। কিন্তু এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হচ্ছে কে এই কিডন্যাপার, আর কেনই বা সে অজয়কে এত বছর আটকে রাখার পর হঠাৎ করেই ছেড়ে দিল। যাক, হসপিটালের সমস্ত ফর্মালিটি শেষ করে রিদম তার ছেলেকে নিয়ে অবশেষে বাসায় ফিরে আসে। সেখানে তার বর্তমান স্বামী গৌতম বেশ হাসি মুখে ওই বাচ্চাটাকে ওয়েলকাম জানায়। কিন্তু এরই মাঝে অজয়ের আসল বাবা রাঘুর মনে পড়ে যায় ওই ভয়ঙ্কর অতীতের কথা। আসলে 5 বছর আগে যখন অজয়ের মৃত্যুর খবর আসে তখন রাঘু রিদমকে সাপোর্ট করার বদলে উল্টো তাকে দোষারোপ করেছিল। সে বেশ রেগে গিয়ে বলছিল যে তুমি আসলে কোনো সন্তানের মা হওয়ার যোগ্য না। ফলে তাদের সম্পর্কের মাঝে এক বিশাল ফাটল ধরে এবং তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। তবে এখন সে গৌতমের ভালোবাসায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেও তার ওই হারিয়ে যাওয়া সন্তান ফিরে আসায় সবকিছু পাল্টে যায়। এদিকে রাতে অজয়কে তার রুমে ঘুম পাড়িয়ে দিয়ে রিদম যখন ড্রয়িং রুমে বসে থাকে তখন তার চোখ কিছুটা লেগে আসে। কিন্তু ঠিক তখনই সাইরাসের একটানা ঘেউ ঘেউ শব্দ শুনে রিদম দ্রুত অজয়ের রুমের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে যে অজয় তার খাতায় একটা অদ্ভুত স্ট্যাচুর ছবি আঁকছে। ছবিটা দেখে রিদমের মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত নেমে যায়, কারণ এই স্ট্যাচুটা ঠিক সেটাই ছিল যা রিদম প্রতিনিয়ত তার ভয়ানক স্বপ্নে দেখত। এভাবে পরের দিন রিদম চলে যায় ডক্টর ডেভিড নামের একজন সাইকোলজিস্টের কাছে। ডেভিড ওই ড্রয়িং দেখে বলে যে হয়তো কাল সত্যি কেউ অজয়ের সাথে দেখা করতে এসেছিল। তাই তো ডাক্তার অজয়কে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলেও সে সম্পূর্ণ চুপচাপ থাকে। যাই হোক, এরপরে মুভিতে নেমে আসে এক গা ছমছমে রাতের অন্ধকার, আর ঠিক তখনই শুরু হয় আসল সাসপেন্স। তুমি হয়তো ভাবছো কিডন্যাপার আর আসবে না, কিন্তু হঠাৎ করেই মেঘের ভয়ানক গর্জনের সাথে সাথে চারিপাশটার বিদ্যুৎ চমকাতে শুরু করে। রিদম চুপি চুপি অজয়ের রুমে গিয়ে দেখে যে ছেলেটা একা একা টিভি থেকে তাকিয়ে আছে। কিন্তু ঠিক তখনই বিদ্যুতের ঝলকানিতে জানলার বাইরে এক ভয়ানক দৃশ্য ফুটে ওঠে। রিদম স্পষ্ট দেখতে পায় যে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা সেই সাইকো কিলার ছাতা হাতে জানলার বাইরে দাঁড়িয়ে আছে। লোকটা অজয়ের গানের সুরের সাথে শীষ বাজাতে বাজাতে ধীরে ধীরে রুমে ঢুকে পড়ে। এবার এখানে এসে সে ইশারায় অজয়ের সাথে কথা বলার চেষ্টা করে, আর এই সুযোগে রিদম তার পাশে থাকা একটা লোহার রড দিয়ে ওই কিডন্যাপারের মাথায় সজোরে এক আঘাত করে ফেলে। তবে রিদমের ওই আকস্মিক হামলায় কিডন্যাপারের মুখের মাস্কটা নিচে খুলে পড়ে যায়, কিন্তু সে তার আসল চেহারা দেখার আগেই কিডন্যাপার তাকে ধাক্কা দিয়ে আবারও মাস্ক পরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর পুলিশ এসে পুরো বাসা তল্লাশি করলেও তারা সাইকো কিলারের কোনো খোঁজ পায় না। তবে এখানে ডক্টর ডেভিড অজয়ের রেকর্ড করা গানের গলা শুনে একটা ভয়ানক সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দেয়। সে বলে যে কিডন্যাপার হয়তো কোনো সিক্রেট সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অজয়ের সাথে যোগাযোগ করছে। আসলে অতিরিক্ত স্ট্রেস বা ভয় থেকে অজয় এখন একদম বোবা হয়ে গেছে।
ফলে ওই সাইকোর সাথে তার এই অদ্ভুত কানেকশনটা এখন সবচেয়ে বড় মিস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর রাঘু শহর ছেড়ে যাওয়ার আগে অজয়ের সাথে শেষবার দেখা করতে যায়। তাই রিদম তার ছেলেকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, কিন্তু হঠাৎ করেই অজয় আইসক্রিম খাওয়া বাদ দিয়ে প্রচুর ভয়ে কাঁপতে শুরু করে। তখন রিদম বুঝতে পারে যে ওই ভিড়ের মাঝে কিডন্যাপাররা হয়তো আবারও তার পিছু নিয়েছে। তাই সে দ্রুত অজয়কে খুঁজতে গিয়ে দেখে টেবিলের উপরে রেস্ট ইন পিসের একটা খাম পড়ে আছে, আর ওই খামের ভিতরে গৌতমের সাথে বিভিন্ন মেয়ের কাটা ছেঁড়া করা ছবি দেখতে পাওয়া যায়। আর এই অদ্ভুত ছবিগুলো দেখে রাঘু সন্দেহ করে যে গৌতমই হয়তো আসল কিডন্যাপার, কিন্তু রিদম কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে তার স্বামী এমন জঘন্য কাজ করতে পারে। ফলে আসল সত্যটা জানার জন্য রাঘু অজয়কে নিয়ে আবারও সেই ভয়ানক জঙ্গলে যায় যেখানে তাকে প্রথম পাওয়া গিয়েছিল। সেখানে গিয়ে অজয় হুট করে একটি স্ক্রুড্রাইভার হাতে নিয়ে অদ্ভুত আচরণ শুরু করতে থাকে। তখন রাঘু বেশ রেগে গিয়ে কমান্ডের টোনে বলে যে এই স্ক্রুড্রাইভারটা ফেলে দাও। আর অবাক করার বিষয় হলো রাঘু এই ঝাড়ি খাওয়ার সাথে সাথেই অজয় তার হাত থেকে অস্ত্রটা নিচে ফেলে দেয়। আর এই সিনটা দেখে রিদম বুঝতে পারে যে কিডন্যাপার হয়তো এভাবেই কমান্ড করে করে অজয়কে ট্রেন করেছে। কিন্তু ঠিক তখনই রিদমের মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগে, গৌতম যদি কিডন্যাপার না হয় তাহলে এই সাইকো কিলারটা আসলে কে? এর পরের দিন সকালে গৌতম রিদম আর অজয়কে নিয়ে একজন স্পিচ থেরাপির কাছে রওনা দেয়, কিন্তু মাঝপথে হঠাৎ করে তাদের গাড়িতে বড়সড় একটা সমস্যা দেখা দেয়। ফলে গৌতম মেকানিক ডাকতে রাস্তায় বেরিয়ে পড়ে। আর এই ফাঁকে রিদম লক্ষ্য করে যে তার কুকুর সাইরাস ডাস্টবিনে একটা কালো পলিথিন খুব মনোযোগ দিয়ে শুকছে। সে দ্রুত কাছে গিয়ে পলিথিনের ভেতরে রক্তমাখা একটা জুতো আর ছেঁড়া কাপড়ের টুকরো দেখতে পায়। কাপড়টা দেখে রিদমের মনে তীব্র সন্দেহ তৈরি হয়, কারণ এই একই কাপড়ের প্রিন্ট সে নিখোঁজ অঞ্জনার মায়ের হাতে থাকা ছবিতে স্পষ্ট দেখেছিল। এদিকে সাইরাস ওই কাপড়ের গন্ধ শুকতে শুকতে রাস্তার ধারে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু এবার রিদম দরজায় কড়া নাড়তে ভেতর থেকে বের হয়ে আসে ডক্টর ডেভিড। লোকটার চেহারা তখন বেশ অদ্ভুত আর ভয়ঙ্কর লাগছিল। রিদম তখন ডেভিডকে জানায় যে তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই সে একটু পানি খেতে চায়। তবে ডেভিড কেন যেন এই বিষয়ে বেশ বিরক্ত হয়, কিন্তু তারপরেও সে তাকে বাড়িতে ঢুকতে দিলে রিদম চারপাশটা খুব ভালো করে লক্ষ্য করতে থাকে, কেননা ইতিমধ্যে তার মনের ভিতরে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তাই সে ডেভিডকে কফি বানাতে পাঠিয়ে দিয়ে চুপি চুপি পুরো বাসাটা ইনভেস্টিগেশন শুরু করে। এদিকে সাইরাস একটা আলমারির সামনে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করতে থাকলে রিদমের সন্দেহ আরো বেড়ে যায়। সে এবার ওই আলমারি খুলতেই ভেতরে একটা গোপন রুমের দরজা দেখতে পায়। এছাড়াও সেই দরজার সিটকেনিতে তখনও লাল রঙের কাঁচা রক্তের দাগ লেগেছিল। রিদম প্রচুর সাহস নিয়ে রুমের ভিতরে ঢুকতে তার নাকে ভয়ানক পচা গন্ধ এসে থামে। এরপর সে দেওয়ালে যা দেখে তাতে তারা দাগ কেঁপে যায়, কেননা এই দেওয়ালে ঝুলিয়ে রাখা ছিল কাটা হাত আর পা। তার মানে এই সাইকো কিলার আর কেউই নয়, বরং সে হচ্ছে ডক্টর ডেভিড। আর এই আন্ডারগ্রাউন্ডটাই ছিল ডক্টর ডেভিডের কসাইখানা। কিন্তু ঠিক তখনই একটু সামনে আগাতে সে একটা স্ট্রেচারের উপরে বনের ভিতরে সেই অজানা ছেলেটার লাশ দেখতে পায়। তো ইতিমধ্যে রিদমও বুঝতে পেরেছে যে আসল ঘটনা কি। সে লাশের পাশ দিয়ে রক্তের দাগ অনুসরণ করে একটা বাথটবের কাছে গিয়ে পৌঁছায়, আর সেখানে উকি দিতেই সে খুঁজে পায় আঞ্জানাকে, যে এখনো জীবিত অবস্থায় ছিল। মেয়েটা তখন ভয়ে একদম কুকড়ে ছিল। এখানে রিদম তাকে বাঁচানোর চেষ্টা করতেই পেছন থেকে ডক্টর ডেভিড একটা ধারালো চাকু নিয়ে হাজির হয়। লোকটা রিদমের দিকে এক পা আগাতেই হঠাৎ করেই সেখানে অজয় চলে আসে। এরপর ডেভিড দ্রুত তার হাতের চাকুটা অজয়ের দিকে দিয়ে দেয়। সে হয়তো ভেবেছিল যে অজয় এখানে একটা সাইকোর মতো নিজের মাকেই ওই অস্ত্র দিয়ে আঘাত করবে, কিন্তু রিদমের হঠাৎ করে জঙ্গলে ঘটা সেই ঝাড়ি দেওয়া কমান্ডের ট্রিক্সটা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে অজয় এখন শুধু রাগী গলার নির্দেশ বা কমান্ড পালন করবে। তাই রিদম তার চরম উপস্থিত বুদ্ধি দিয়ে ডেভিডকে পুরোপুরি অবাক করে দেয়। সে চরম রাগী গলায় অজয়কে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, স্ল্যাশ হিম, অর্থাৎ ওকে কোপ দাও।
এই কমান্ড শোনার সাথে সাথেই অজয় তার হাতের চাকু দিয়ে ডেভিডের পায়ে সজোরে আঘাত করে। ডেভিড যন্ত্রণায় চিৎকার করে তখন ফ্লোরে লুটিয়ে পড়ে। আর এই সুযোগ কাজে লাগিয়ে রিদম তার ছেলে আর অঞ্জনাকে নিয়ে দ্রুতই সেখান থেকে বেরিয়ে আসে। এরপর বাইরে এসে রিদম ইমার্জেন্সি নাম্বারে কল দিলে কিছুক্ষণের মধ্যে সেখানে ফোর্স চলে আসে। তারা এবার ওই সাইকো ডাক্তার ডেভিডকে হাত করা পরিয়ে দ্রুত অ্যারেস্ট করে নেয়। তখন গৌতম অজয়কে চিকিৎসার জন্য আবারও হসপিটালে নিয়ে আসে, কিন্তু রিদম তাদের সাথে না গিয়ে সোজাই ভয়ানক ডক্টরের পিছু পিছু থানায় পৌঁছায়। কেননা তার মনে তখনও একটা ভয়ানক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডেভিড কেন এই জঘন্য কাজগুলো করছে? সে আসলে কার নির্দেশে শহরের এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করে তাদের সাথে এমন অমানসিক আচরণ করছে? এবার দেখা যায় পুলিশ স্টেশনে ডেভিডকে জেরা করতে শুরু করেছে পুলিশরা, কিন্তু লোকটা কোনোভাবেই তার এই জঘন্য অপরাধের কথা মুখে স্বীকার করতে রাজি হয় না। সে খুব শান্ত গলায় জানায় যে সে শুধুমাত্র রিদমের সাথেই কথা বলতে চায়। ফলে আর কোনো উপায় না পেয়ে রিদম সেই রুমে ঢুকে ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার ছেলেকে এত বছর কিডন্যাপ করে রেখেছো? তখন ডেভিড একটা ভয়ানক সাইকোলজিক্যাল গেম খেলার প্রস্তাব দেয়। সে বলে, চলো আমরা 1-for-1 নামের একটা গেম খেলি, যেখানে কেউ কোনো মিথ্যা বলতে পারবে না। তবে এই মাইন্ড গেমের সবচেয়ে বড় নিয়ম হলো কেউ কোনো প্রশ্নের উত্তর আমি জানি না বলতে পারবে না। আর এটা যদি কেউ বলে তাহলে সাথে সাথে এই গেমটা শেষ হয়ে যাবে আর আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। তো এই অদ্ভুত গেম শুরু হওয়ার পর রিদম জানতে চায় সে কেন শহরের এই বাচ্চাগুলোকে টার্গেট করছে। তখন ওই সাইকো ডাক্তার বেশ হাসি মুখেই তার জঘন্য উদ্দেশ্যের কথা নির্দ্বিধায় স্বীকার করে নেয়। সে মূলত ওই ছোট্ট বাচ্চাদের ফ্রেশ অর্গান ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করত। লোকটা চরম বিকৃত গলায় রিদমকে বলে, বাচ্চাদের অর্গান কাটার সময় তাদের যন্ত্রণার চিৎকার শুনতে আমার খুব ভালো লাগে। এই হাড়হিম করা কথাগুলো শোনার পর রিদমের পুরো শরীর একদম ঘৃণায় শিউরে ওঠে, কারণ একজন স্বাভাবিক মানুষের মন ঠিক কতটা বিষাক্ত হলে সে এমন নরকীয় কাজ হাসি মুখে করতে পারে। এদিকে গেমের মাঝপথে ডেভিড রিদমের সাথে চরম এক মাইন্ড গেম খেলতে শুরু করে দেয়। সে রিদমের মানসিক শক্তি পরীক্ষা করার জন্য অদ্ভুত সব লজিক তার সামনে নিয়ে আসে। লোকটা হঠাৎ করে একটা মর্মান্তিক প্রশ্ন ছুড়ে দিয়ে পরিস্থিতি একদম পাল্টে দেয়। সে রিদমের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কাকে বেশি ভালোবাসো, তোমার অজয়কে নাকি পেটের ওই অনাগত সন্তানকে? এই প্রশ্নটা প্রথমে শুনলে খুব সাধারণ মনে হলেও আসলে এর পিছনে লুকিয়েছিল মুভির সবচেয়ে বড় ফোরশ্যাডোয়িং। কেননা এই প্রশ্নের উত্তর দেওয়া দুনিয়ার কোনো মায়ের জন্য একেবারে অসম্ভব একটা ব্যাপার। তাই তো রিদম কোনো উত্তর দিতে না পেরে চুপ করে থাকে, যা ডেভিডকে আরো বেশি সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ দেয়। যাক, রিদম নিজেকে কোনো রকম সামলে নিয়ে ডেভিডকে বলে, তুমি গত 6 বছর ধরে আমার ছেলে অজয়ের সাথে ঠিক কি করেছো? কিন্তু ঠিক তখনই মুভির সবচেয়ে বড় টুইস্ট আমাদের সামনে হাজির হয়। ডেভিড পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে রিদমের ছেলে অজয়কে কখনো কিডন্যাপই করেনি। সে মুচকি হেসে দিয়ে বলে, আমি যদি তোমার অজয়কে কিডন্যাপ করতাম তবে এতদিনে তার সব অর্গান বিক্রি করে দিতাম। এই কথা শুনে রিদম অবাক হয়ে জিজ্ঞেস করে যে তাহলে ওই ছোট্ট বাচ্চাকে এতদিন কে আটকে রেখেছিল? তখন ডেভিড তাকে পাল্টা প্রশ্ন করে বসে যে ওই আসল কিডন্যাপার মানুষটা আসলে কে? রিদম নিরুপায় হয়ে আমি জানি না বলতেই ডেভিড গেম ওভার বলে সেখান থেকে দ্রুত উঠে চলে যায়। এভাবে আসল সত্যটা অজানাই থেকে যায়। কিন্তু ডেভিড যাওয়ার আগে রিদমকে নিজের চারপাশটা ভালো করে খেয়াল করতে বলে। এখন তার ওই কথা সূত্র ধরে রিদম অজয়ের আঁকা সেই ড্রয়িংগুলো আবারও মনোযোগ দিয়ে দেখা শুরু করে দেয়। সে সেখানে খুব সূক্ষ্ম অথচ একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে। এখানে দেখা যায় অজয়ের সব ছবিতে ওই ছাতা হাতে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা লোকটা তার বা হাত দিয়ে সবকিছু ধরে আছে। ফলে রিদমের একটুও বুঝতে বাকি থাকে না যে এই সাইকো কিলার আসলে একজন বাহাতি মানুষ। এরপর আরো একটু গভীরভাবে চিন্তা করতে তার সামনে ওই আসল কালপ্রিটের পরিচয় একদম আয়নার মতন পরিষ্কার হয়ে যায়। আর সেটা জানার পরে সে কাল বিলম্ব না করে দ্রুতই কিডন্যাপারের বর্তমান লোকেশনে ছুটে আসে। অবশেষে একটা নির্জন পরিত্যক্ত জায়গায় গিয়ে রিদম সে মুখোশধারী কিডন্যাপারের মুখোমুখি দাঁড়ায়। চার্লি চ্যাপলিনের মাস্ক পরা লোকটা রিদমের দিকে একটা লোডেড পিস্তল তাক করে ধরে রাখে। রিদম নিজের জীবনের মায়া ত্যাগ করে খুব সাহস নিয়ে তার সামনে এগিয়ে আসে, কিন্তু সে ওই লোকটার মাস্ক টেনে দিতেই এমন এক চেহারা বেরিয়ে আসে যা দেখে তুমি রীতিমতো শক খাবে। কারণ ওই সাইকো কিলার আর কেউই নয়, সে হচ্ছে রিদমের সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড ভাবনা।
ভাই রে ভাই, বিশ্বাস করো এইরকম একটা টুইস্ট আমি পাবো এটা আমি কল্পনাও করিনি। মানে যাকে পুরো মুভিতে আমরা দেখতেই পাইনি সেই কিনা আসল কিলার। কিন্তু রিদমের মতন একজন ভালো মানুষের সাথে তার নিজের বেস্ট ফ্রেন্ড কেন এমন চরম বিশ্বাসঘাতকতা করলো? এই প্রশ্নের উত্তর দিতে ভাবনা তখন তার সব ক্ষোভ উগড়ে দিতে শুরু করে। সে জানায় আসলে ছোটবেলা থেকে ভাবনার বাবা মা তাকে রিদমের সাথে খুব বাজেভাবে তুলনা করত। তারা সব সময় বলতো যে রিদম একজন এতিম মেয়ে হয়েও পড়াশোনায় কত ভালো, আর ভাবনা এত কিছু পেয়ে সে কিছুই পারে না। শুধু তাই নয়, কলেজের দিনগুলোতে ভাবনা যাকে পাগলের মতন ভালোবাসতো সেই রঘুও তাকে রিজেক্ট করে রিদমকে বিয়ে করে নেয়। ফলে টক্সিক কম্প্যারিজম আর রিজেকশন ভাবনাকে ভেতর থেকে তিলে তিলে দুনিয়ার সবচেয়ে ভয়ানক এক সাইকো বানিয়ে দেয়, যার ফলে সে রিদমের উপরে চরম জেদ থেকে নিজের পুরাতন আইডেন্টিটি মুছে ফেলে চার্লি চ্যাপলিনের এই নতুন রূপে তৈরি করেছিল। তবে এই কিডন্যাপিং এর পুরো গেমটা শুরুতে এত দীর্ঘ করা তার প্ল্যান ছিল না। এখানে ভাবনা জানায় যে রিদম যেদিন 5 মিনিটের জন্য অজয়কে হারিয়ে ভেঙে পড়েছিল ঠিক তখনই সে এই কিডন্যাপ করার সিদ্ধান্ত নেয়। তার ইচ্ছা ছিল শুধুমাত্র একদিন পর বাচ্চাটাকে ফেরত দেবে, কিন্তু রিদমের ওই পাগলের মতন কান্নাকাটি আর কষ্ট দেখে সে পৈশাসিক এক আনন্দ পেতে থাকে। এভাবেই একদিনের প্ল্যান হয়ে যায় 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ দেখতে দেখতে হয়ে যায় 6টা বছর। তবে আসল সমস্যা শুরু হয় অন্যদিকে। এদিকে ডক্টর ডেভিড যখন ভাবনার স্টাইলে কপি করে শহরে অন্যান্য বাচ্চাদের খুন করতে থাকে তখন ভাবনার রাগ আরো বেড়ে যায়। কিন্তু ঠিক তখনই ভাবনার এমন এক ভয়ঙ্কর সত্য সামনে নিয়ে আসে যা শুনে তোমার গা শিউরে উঠবে। সে রিদমকে জানায় যে তাদের বান্ধবী আবির হাজবেন্ড কিছুদিন আগে জঙ্গল দিয়ে ফলো করে তার ওই গোপন ডেরাটা খুঁজে পেয়েছিল। তখন ভাবনা অজয়কে দিয়ে কাথিরকে আঘাত করায় এবং পরবর্তীতে তাকে নির্মমভাবে খুন করে ফেলে। আর ওই সুযোগ কাজে লাগিয়ে অজয় সেদিন জঙ্গল থেকে পালিয়ে রিদমের গাড়ির সামনে চলে এসেছিল। তবে নিজের ছেলেকে আবারও রিদমের কাছে ফিরে যেতে দেখে ভাবনার রাগ যেন চরম সীমায় পৌঁছে যায়। তাই তো সে হসপিটালে ওই ভিড়ে অজয়কে আবারও কিডন্যাপ করে নিয়ে আসে, কারণ সে কোনোভাবেই রিদমকে সুখী দেখতে চায় না। তাই এত বছরের জমানো ক্ষোভের প্রতিশোধ নিতে সে এবার একটা ভয়ানক ফাঁদ পাতে। সে রিদমকে 1 গ্লাসে করে ড্রিঙ্কস খেতে দেয়, আর রিদমও নিজের সন্তানের খবর পাওয়ার আশায় সেটাকে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। ঠিক তখনই ভাবনা বিকট হাসতে হাসতে জানায় যে রিদমের খাওয়া ওই ড্রিঙ্কসের ভিতরে আসলে ভয়ানক এক বিষ মেশানো ছিল। এমনকি ওই একই বিষে সে আটকে রাখা অজয়কেও স্যালাইনের মাধ্যমে দিয়ে এসেছে, যার রিয়াকশন শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। ফলে ভাবনা রিদমকে সেই ডক্টর ডেভিডের মতোই এক ভয়ানক মাইন্ড গেমের মুখোমুখি দাঁড় করায়। সে রিদমকে চরম নিষ্ঠুরভাবে চ্যালেঞ্জ করে বলে, তুই এখন ডিসাইড করবি কাকে তুই বাঁচাবি, তোর এই বড় ছেলে অজয়কে নাকি পেটের অনাগত সন্তানকে। এদিকে নিজের 2 সন্তানের এমন ভয়ানক বিপদ শুনে রিদমের পায়ের তলার মাটি একদম সরে যায়। কিন্তু এখানে ঘটে আর এক বিভৎস কাহিনী। ভাবনা জানতো যে তার আর পালানোর কোনো পথ নেই এবং সে তার প্রতিশোধ ইতিমধ্যে নিয়ে ফেলেছে। তাই সে কিছু বুঝে ওঠার আগে পিস্তল ঠেকিয়ে নিজেই সুইসাইড করে বসে। এর পিছনে অবশ্য আর একটা কারণও ছিল, কেননা সে রিদমকে কোনোভাবেই জানতে দিবে না যে অজয়ের আসল লোকেশন আসলে কোথায় আছে। কিন্তু রিদম এমন হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সে সময় নষ্ট না করে দ্রুত তার কুকুরকে নিয়ে পাগলের মতন ওই গভীর জঙ্গলে ছুটে যায়। এদিকে তার শরীরের বিষের রিয়াকশন শুরু হয়ে যাওয়াতে সে যন্ত্রণায় বারবার মাটিতে লুটিয়ে পড়ছিল। তবে একজন মায়ের অদম্য জেদ আর ভালোবাসার কাছে ওই সামান্য বিষের যন্ত্রণা হার মানতে বাধ্য হয়। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সাইরাসের সাহায্যে রিদম জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখা একটা গোপন কাঠের দরজা খুঁজে পায়। সে অনেক কষ্টে ওই দরজার তালা ভাঙিয়ে নিচে নামতেই যাবে, তখন ঠিক হাজার হাজার মাছি তার উপরে এসে পড়ে। এখন তোমরা তো জানো যে রিদম এমন মাছি দেখলে কতটা প্যানিকড হয়ে যায়, কিন্তু আজ রিদম তার নিজের সব শক্তিকে একত্রিত করে এবং প্রতিজ্ঞা করে যে সে আজকে কোনোভাবেই প্যানিক অ্যাটাকের শিকার হবে না। আর তার ঠিক এমন মনোবলের কারণে তার তখন আর প্যানিক অ্যাটাক হয় না এবং সে নিচে গিয়ে দেখতে পায় অজয়ের শরীরে স্যালাইন দিয়ে ইতিমধ্যে বিষ প্রয়োগ করা হচ্ছে। এছাড়াও ঠিক তার পাশে রয়েছে তার বান্ধবীর হাজবেন্ড কাথিরের পচা গলা লাশটি। রিদম দ্রুতই ওই স্যালাইনের পাইপ খুলে ফেলে। এরপর সে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে ওই নরক থেকে বের হয়ে আসতে চায়। তবে এরই মধ্যে বিষের কারণে রিদম পুরোপুরি জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে।
ঠিক এই মুহূর্তে অজয় যেন কেমন নিজের মায়ের প্রতি একটা টান অনুভব করতে থাকে। তাই সে তাকে ফেলে রেখে দ্রুতই মেন রাস্তায় গিয়ে অচেনা এক মানুষের সাহায্য চায়, আর সেই মানুষটাই ফাইনালি তাকে হসপিটালে নিয়ে আসে। আর হসপিটালে রিদমের চিকিৎসা শুরু হলে ডক্টর জানায় বিষের পরিমাণ কম থাকায় অনাগত বাচ্চাটার কোনোই ক্ষতি হয়নি। গৌতম তখন বেশ ইমোশনাল হয়ে বলে যে একজন মায়ের সাথে সন্তানের সম্পর্কটা সত্যি খুব স্পেশাল। তখন রিদমও মুচকি হেসে জবাব দেয়, মা হওয়াটা শুধু একটা সম্পর্ক না, বরং এটা হলো একটা অ্যাটিটিউড। মুভির লাস্ট সিনে আমরা দেখি রিদম তার ছেলে অজয়কে পেঙ্গুইনের ওই অসমাপ্ত রূপকথার গল্পটা শোনাচ্ছে। মা পেঙ্গুইন অবশ্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাঙর আর কুমিরের হাত থেকে তার ছোট্ট ছানাকে ঠিকই বাঁচিয়ে এনেছিল। আসলে বাবা মায়ের বিষাক্ত তুলনা একটা মানুষের জীবনে কতটা ভয়ঙ্কর ধ্বংস করতে পারে, এই মুভি তার নিখুঁত উদাহরণ। তাই তো নিজের সন্তানকে কখনো অন্য সাথে তুলনা করে তার কনফিডেন্স নষ্ট করা যাবে না, কেননা প্রত্যেকটা শিশুই তার নিজস্ব প্রতিভা নিয়ে এই পৃথিবীতে জন্ম নেয়।